ট্রোলার যারা, তাদের সঙ্গে তাই করে, তারা বেসিক্যালি জঞ্জাল। যারা ট্রোলার তারা একদম জঞ্জাল, তাদের সঙ্গে সেটাই করা উচিত। স্ট্যাম্প জমাতাম ছোটোবেলায়, এখন আর স্ট্যাম্প জমানো হয় না, একটু ট্রোলার মৃগয়া করি। এটাই কথাটা আমরা সবাই বলি যে বিভিন্ন সেক্টর থেকে মানুষকে রাজনীতিতে আসতে হবে, কিন্তু এইটা আমরা বলতে ভুলে যাই রাজনীতি এসে গেলে কিন্তু শুধু রাজনীতিই করতে হবে, এই কথাটা আমরা বলতে ভুলে যাই। তো এই গত 15 বছরেও আমরা সেই জিনিসটা দেখেছি, সমস্ত কিছুর রাজনীতিকরণ। এটা ফাইনালি মানুষ খুব একটা ভালোভাবে নেয় না। নতুন সরকারের কাছে কিছু প্রত্যাশা আছে তোমার? ওদের সাথে কাজ করতে আমরা সেফ ফিল করছি না, সেটা অপরিচিতও মনে করছিল। কারণ যখন তুমি কাজ করতে করতে কারণ একটা অত বড় বিপদ হয়ে যাবে এবং কাজ চলাকালীন, এবং সেই বিপদটা এটা অ্যাক্সিডেন্টই, কিন্তু সেটাকে তুমি ওন না করে তুমি ভিকটিম ব্লেমিং করবে, এটা মানে এটা অত্যন্ত খারাপ। ঘর আসলে মানুষগুলো দিয়ে তৈরি হয়, চারটে দেওয়াল দিয়ে যে ঘর হয় না এটা তো আমরা সবাই জানি। আসলে যেই মানুষগুলো এখানে থাকলে তারপর প্রতিটা জিনিসের আলাদা মূল্য হয়। তখন দেয়ালের একটা ছবিও মূল্যবান, তখন বিছানার চাদরটাও মূল্যবান। তোমার সঙ্গে তোমার বাবার সম্পর্কটা কেমন ছিল, বা এই ছবিটা করতে গিয়ে কোথাও কি? আজকে আমি যখন নিজে বাবা, তখন আমি বুঝতে পারি যে আমাকে যেভাবে বড় করা হচ্ছিল বা যেভাবে আমাকে সব কথা বলতে দেওয়া হচ্ছিল, আমার যা যা মত, এবং এবং তারপরেও সেই মতটা ঠিক না মনে হলে বলছিল যে এটাও আরেকটা অপশন, এইভাবেও একটা ভাবা যায়, মানে আউটরাইট না করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পদ্ধতি, এই কারণে আমার জীবনে একরকম হয়েছে। আমি যখন বাবা, তখন আমি আমার বাবাকেও খানিকটা নকল করি যে উনি খুব মানে প্রথমত খুবই মানে সহজ করে দেখার একটা ব্যাপার থাকে, একটা অভিনেতাকে খানিকটা সহজ করে খানিকটা জটিল করে, দুটো একসঙ্গে যদি সে দেখতে পায় তাহলে তার বড় সুবিধা হয়। হ্যাঁ, তো ওনার মধ্যে সেই সেই যাপনটা আছে। উনি ফিরবো বললে ফেরা যায় নাকি, পেরিয়েছো দেশ কাল জানো নাকি। এই সময় আমরা তো সবাই ফিরতে চাই, কেউ ঘরে ফিরতে চায়, কেউ তার রুটে ফিরতে চায়, কেউ বা আবার তার জীবনে ঘটে যাওয়া যে মুহূর্ত সেগুলোতে ফিরে যেতে চায়, কেউ বা সামাজিক রাজনৈতিক জীবনে ফিরে যেতে চায়। আর আমার সঙ্গে যিনি রয়েছেন তাকেই সরাসরি প্রশ্ন করি, ঋত্বিক, ফিরতে ইচ্ছা করে? হ্যাঁ, আসলে ফিরতে তো ইচ্ছে করে, পাশাপাশি এগিয়েও যেতে ইচ্ছে করে, দুটো একসঙ্গে ইচ্ছে করে। মানে এটা তো খুব মানে যেটা তুমি বললে একদমই সত্যি কথা। আমরাও ভাবি যে অনেক সময় মনে হয় যে একটু পেছনের দিকে ফিরে যাই, আবার আমরা এটাও জানি সামনেও এগোতে হবে। এই যে একটা মানে আমরা যেটা বলি দোলাচল, তো সেইটার মধ্যে দিয়ে আমরা বোধহয় সবাই যাই, তুমিও যাও। আসলে আমরা যেখানে ফিরতে চাই সেগুলোকে আসলে ছুঁয়ে থাকতে চাই, ফিরে ওখানে পৌঁছে যেতে চাই না, সেগুলোকে ছুঁয়ে থেকে এগিয়ে যেতে চাই। আমার তো মনে হয় তাই, যে আমরা তো মানে আমি তো তাই চাই। আসলে যা যা আমি পার করে এসেছি, সেগুলো যেগুলো আমার ভালো অভিজ্ঞতা বা যেগুলোতে আমি থেকে যেতে চাই, সেগুলোকে আসলে ছুঁয়ে রাখতে চাই, সঙ্গে করে নিয়ে এগোতে চাই। ব্যাপারটা অনেকটা এরকম। ঠিক ঠিক এই কথাটা আমি বলি। ধরো আমার নিজের, আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার নিজের বাড়ি বীরভূম সিউড়ি শহর, সেখানে আমার বাড়ি এখনও রয়েছে, এখানে কেউ থাকে না, কিন্তু মাঝে মাঝে মনে হয় যাই, ফিরে যাই, ঘুরে যাই সেই বাড়ির পাশের মাঠ, বা আমার বাবার স্মৃতি সেখানে রয়েছে জড়িয়ে, বাবা এখন যেহেতু নেই, তো সেগুলো মনে হয় ফিরে যাই। কিন্তু যখন আবার ফিরে যাই, যখন কিছুদিন থাকি, তখন বুঝি যে আর আগের মতন তো সব কিছু নেই। কিন্তু তুমি যেটা বলছো তখন মনে হয়, তো তোমারও কি এরকম কখনো মনে হয়? হ্যাঁ, এটা তো একদমই তাই। আমারও বাড়ি কলকাতা শহরে নয়, আমার বাড়িও ব্যারাকপুর, সেখানে আমাদের নিজস্ব বাড়ি আছে, এবং এই মুহূর্তে বাবা মা আর কেউই নেই, কিন্তু আমার বাড়িতে দাদারা আছে, আমার দাদা আছে, আমার দুই দাদাই ব্যারাকপুরে, ফলে ব্যারাকপুরে গেলে একরকম হয়, এবং সেখানে তো স্মৃতি, অজস্র স্মৃতি, মানে আমাদের গোটা বাড়িটা জুড়ে। এটা একটা কোথাও একটা আগেও আর কাউকে একটা বললাম যে আসলে আমাদের যে হোমসিকনেস, সেইটা যে হোমটার জন্য সেটা হয়তো আর নেই, কিন্তু হোমসিকনেসটা একই আছে। আমি যখন অনেক বছর আগে চাকরির সূত্রে প্রথম বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন যে হোমসিকনেসটা ছিল, বাড়ি ফিরতে যে সেটা ছিল, তখন বাবা মা ছিল, তখন বাড়ি যাওয়ার তাড়নাও বেশি ছিল, কিন্তু আজও ওই যে বাড়িকে নিয়ে যে খারাপ লাগার পরিমাণটা কিন্তু ওই রকমই। তার যে উষ্ণতা বলো, তাকে যে মিসিংনেসের প্যাটার্নটা হয়তো এক, কিন্তু আসলে হোমটা আর সেটা নেই, হোমটা অন্যরকম হয়ে গেছে।
তো আমরা ফিরি, তো ফিরলেও সব এক থাকে না, সবই আপনি বদলাতে বদলাতে যাচ্ছে। রাইট। তো একটা ঘর কিভাবে তোলে, মানে আমরা ঘর তো একটা শুধু কাঠামো নয়, তো ঘর তোমার কাছে ঘর কি, মানে একটা ঘর ঘর আসলে মানুষগুলো দিয়ে তৈরি হয়, চারটে দেওয়াল দিয়ে যে ঘর হয় না এটা তো আমরা সবাই জানি। আসলে যেই মানুষগুলো এখানে থাকলে তারপর প্রতিটা জিনিসের আলাদা মূল্য হয়। তখন দেয়ালের একটা ছবিও মূল্যবান, তখন বিছানার চাদরটাও মূল্যবান, বালিশের ওয়ারটাও ইম্পর্ট্যান্ট, খাটের জাজিমের তলায় রেখে দেওয়া প্লাস্টিকের প্যাকেটেরও একটা মূল্য থাকে। বাড়ির মানুষ সঙ্গে না থাকলে আর সেগুলোর আসলে কোনো মূল্য নেই, মানুষগুলো দিয়েই ওগুলোর মূল্য তৈরি হয়। তো তোমার কি মনে হয় বাঙালির একটু বেশি এটা আছে? আমি জানি না, মানে আমার আমার মনে হয়, আমি বাকিদের সঙ্গে এভাবে ঘরে নিয়ে কখনো আলোচনা করিনি। আমিও তাই, আমিও ওইভাবে আলোচনা করিনি। কোনো মনে হয় যেন বাঙালির বোধহয় একটু বেশি। দেখো, যদি আমাদের একটা এরকম একটা অর্থনৈতিক পরিবেশে আমরা বড় হতাম যে আমাদের কাজকর্ম করতে কাউকেই বিশেষ দূরে যেতে হয় না, আমরা কাছাকাছি, আমাদের এমন একটা মানে ইকোনমিক কন্ডিশনে আমরা বড় হতাম যে তোমাকেও আর বীরভূম ছাড়তে হতো না, তুমি বীরভূমেই, হ্যাঁ, তুমি তোমার একদম কাঙ্ক্ষিত জীবনটা পেয়ে যেতে। আমিও যদি ওখানেই পেয়ে যেতাম তাহলে ঠিক কী কী মনে হতো তা জানি না। পৃথিবীতে এরকম অনেক জায়গা আছেও কিন্তু যেখানে মানুষ আসলে বাড়ি থেকে খুব একটা দূরে যায় না রোজগার করতে, বাড়ির কাছাকাছি রোজগার করে ফেলে। তো সেসব তো আমাদের নেই, ফলে হলে কি হতো ফলে বলাও কঠিন। আর তোমার মতনই বাকিদের এই নিয়ে, বাকিদের সঙ্গে আমার এই নিয়ে কখনো আলাদা করে আলোচনা হয়নি, কিন্তু আমার মনে হয় প্রত্যেক মানুষেরই নিজের মতন করে তার ঘর, তার শৈশবকে সে খোঁজে ফিরে যায়। হ্যাঁ, আর বাবা মার সঙ্গে তো সম্পর্কটা আলাদাই, মানে সেটা তো আর ঠিক তার শৈশবের মতো নয়, বাবা মা যতদিন থাকে, কিন্তু এই বয়স যখন বেড়ে যায় এবং যদি কাজের প্রয়োজনে দুজন দুটো শহরে থাকে, তো দুজনেরই তো দুটো জীবন, যেটা আমাদের ছবিতেও আছে এবং আমিও আমার বাবা মার ক্ষেত্রে দেখেছি যে তাকে, সে তার বাড়ি ছেড়ে থাকতে তার ভালো লাগে না। আমি তো নয় পেশার প্রয়োজনে এখানে এসেছি, যেখানে চাষ করি সেখানেই বাস করি। হ্যাঁ, তো 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 সেইবার আমার মা যদি বাড়িতে আসতো তো 10-15 দিন পর থেকে কিন্তু যাবো রব তুলে দিত, এখানে ভালো লাগছে না। এবং বোঝা যায় যে কেন ভালো লাগছে না সেটা আমিও জানি। তো এইটা এই ছবিতে আমার যে চরিত্রটা তারও হচ্ছে, হ্যাঁ, পলাশেরও হচ্ছে। এখানে সঞ্জয় মিশ্রা আমার বাবা, এবং সেও তার আমাদের যে মানে দেশের বাড়ি, সেও সেখান থেকে ছেলের কাছে এসেছে। এই জায়গাটার সঙ্গে, এই কলকাতা শহরের সঙ্গে সে কোনোভাবেই একাত্ম হতে পারছে না, হতে চাইছেও না। সে চায় তার বাড়িতে ফিরে যেতে। আবার একজন পূর্ণবয়স্ক ছেলে হিসেবে বয়স্ক বাবা একা একা বাড়িতে থাকবে, এই দুশ্চিন্তাটার থেকেও আমরা মুক্ত হতে পারি না। হ্যাঁ, তো এইগুলো আসলে খুব চেনা, মানে আমাদের প্রত্যেকেরই জীবন এটার মধ্যে দিয়ে যায় বা খুব চেনা যে এটা, এবং এর ফলেই তো নানান রকম মানে কি বলবো সুর তৈরি হয়, সেই ওই নানান রকম আওয়াজ হয় সেই তারে, সেইগুলো দিয়েই তখন গল্প হয়। আল্লাহ মন্দ্র মধ্য উদারা যে কোনো একটা সপ্তকে আর কি ভাবে থাকে। তো যেটার জন্য না, তো তুমি বলেই দিলে আলোচনা যে পৃথা চক্রবর্তীর ফেরা, তো এই ফেরা তো অনেক রকমের ফেরা। আমরা ঘরে ফেরার কথা বললাম, ঘরে ফেরার কথা বলছি, কিন্তু সেটা তো শুধু ঘরে ফেরা নয়, সেই সময়কে ফেরা, মানে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা তুমি যেটা বললে, এবং অবশ্যই রাজনৈতিক জড়িয়ে থাকে, সেই সঙ্গটাও জড়িয়ে থাকে। তো এখানেও তাই কিছুটা তাই, কিছুটা তাই। ফেরাটা শুধুই আক্ষরিক অর্থে বাড়িতে ফিরে আসা নয়, বা সত্যি কথা বলতে কি, সত্যি করে তো তুমি আজকে বীরভূমে গিয়ে তোমার এই কাজটা চালাতে পারবে না, বা আমিও আমার ব্যারাকপুর চলে গেলে আমি পারবো না। তো তার বাইরেও কিন্তু কিছু ফেরা থাকে। আমি যে জীবনটাকে ছেড়ে দৌড়ে অন্য কোথাও চলে গেছি কিনা, কোথাও আমার রুটের সাথে আমার যোগ আছে কিনা, হ্যাঁ, সেখানেও কখনো কখনো কারোর ফিরতে ইচ্ছে করে, কারোর ওই যে ফিরবো বলে ফেরা যায় নাকি, হ্যাঁ, সেটাও কখনো কখনো হয়। আবার কেউ ফিরে যেতে পারে, হ্যাঁ, কেউ ফিরে যেতে পারে। রাইট। তো এই জায়গা থেকে শিকড়, যেহেতু এখানে তো শিকড়ের একটা ব্যাপার আছে, যে শিকড়ের ফেরা, তো শিকড়ের সঙ্গে যোগ থাকাটা কতটা জরুরি বলে মনে করো যে কোনো মানুষের জন্য, আর বিশেষ করে যারা, আমার ক্ষেত্রে তো মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অভিনেতাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মূলধন হচ্ছে মানে সে নিজে। এবার সে আসলে তার শিকড়টাকে কেটে দিলে সে আবার পুরোটা নয়। একটা গাছেরও যেমন মাটিতে শিকড় বিস্তার করে অনেকটা যায়, ওপরেও অনেকটা বিস্তার হয়, মানুষেরও সেরকম না, শিকড়ের সাথে যদি কানেকশনটা চলে যায়
কারণ আমার মনে হয় অভিনেতা হিসেবে আমি অন্তত যে মানুষটা হয়ে থাকতে চাই সেই জিনিসটা আমার থাকবে না। অতএব আমার সাথে ছিন্ন হয়নি আমার শিকড়ের, আমার 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 ছিন্ন হয়নি, এবং এটা আমি অন্য প্রফেশনে গেলেও হয়তো হতো না, কিন্তু সেটা আমি জানি না অন্য প্রফেশন এর হাইপোথেটিক্যাল, মানে কি করতাম কি হতাম জানি না, কিন্তু আমি যে পেশাতে এসেছি তাতে তো আর কখনোই মানে মনেও হয়নি, প্রয়োজনও হয়নি, আর আমার দরকারও ছিল মানুষ হিসাবেও নিজেকে বাঁচিয়ে রাখতে, নিজেকে জীবন্ত রাখতে বেসিক্যালি আমার দরকারও ছিল ওই শিকড়টার কাছে থাকার। কারণ দিনের শেষে আমরা মানে অনেকটাই কিন্তু আমাদের শৈশব কৈশোরে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তারই একটা প্রজেকশন বড় পার্টটা, তার সঙ্গে জীবন আরও যুক্ত করে অনেক অভিজ্ঞতা, যেটার সঙ্গে আমার কোনো ধারণাই ছিল না এমন যে হয় জীবন, তা জানতামও না, সেগুলো হয়তো যুক্ত হয়েছে, কিন্তু ওটাকে ইরেজ করে নয়, ওটার সঙ্গে আমার শিকড়, আমার বেড়ে ওঠা, সেটাকে যোগ করেই সবটা কালমিনেট করেছে। তো অভিনেতা হিসেবে আমার মনে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ যে ওই শিকড়টার সঙ্গে সংযোগ রেখে দেওয়া। তুমি যেটা বলছিলে যে অন্য জায়গায় গেলে হতো কি না তুমি যাও না, কিন্তু তুমি তো চাকরিতে গেছিলে একটা, তো সেটা কতদিন করেছিলে বা সেই সময় কি মনে হয় তখন? হ্যাঁ, তখন আমি একদম আমার মানে সদ্য একটা মানুষ চাকরি পেলে সেই বয়সটা তখন খুব কম থাকে। আমার ঠিক এক্স্যাক্টলি আমার এমন তো মনে পড়ছে না কোন চাকরিতে। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভে চাকরি করেছি, 2-2.5 বছর করেছি, তখন তো বয়স অনেক কম থাকে, আর আমার কোনো দায় দায়িত্ব ছিল না, মানে আমি চাকরি করতাম ঠিকই, কিন্তু মানে আমার আলাদা করে কোনো মানে অর্থনৈতিক কোনো দায় দায়িত্ব ছিল না কারোর প্রতি। আমি যা করছি আমি তাই করছি, আমার বাড়ি আমার টাকার মুখাপেক্ষী ছিল না, তো ফলে আমি চাকরিটা ছেড়েও দিতে পেরেছিলাম। হ্যাঁ, তো তুমি তখন থেকে মাস্তানি করে মানে ছেড়েও দিতে পেরেছি। মাস্তানি কি আক্ষরিক অর্থে মাস্তানি করে না, মানে এই যে চাকরি করবো না, এবার দেখি কি করি। হ্যাঁ, তো তুমি তখন থেকে অবজারভেন্ট, মানে অভিনেতাদের তো এটা হতেই হয়, অভিনেতা হোক ডিরেক্টর। হ্যাঁ, আসলে আমি তখন অভিনেতা নই, কিন্তু মানে আমি অবজারভেন্ট, আমার তো সেটা আমার বেড়ে ওঠার মধ্যেও ছিল, যে হতে পারে যে সেটা একটা কারণ যে আমি মানে অভিনয় করতে যেমন ভালোবাসতাম, কিন্তু খুব একটা প্র্যাকটিস আলাদা করে যে করিনি, তো হয়তো ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ছিল যেটা হয়তো আমি বুঝিনি। কিন্তু আমি মানে এই চাকরির কারণেও মানে কি বলবো, এরকম যে কোনো সেলসের মানুষ অনেক দূর থেকে যেতে হয়, অনেক 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 ঘুরতে হয়, অনেক মানুষের সাথে প্রত্যেকদিন আলাদা আলাদা জায়গায় খেতে হয়। হ্যাঁ, যখন আমরা কোনো হোটেলে বা ইয়েতে বসি, উল্টো দিকে একটা আলাদা আলাদা রকমের মানুষ থাকে, কোনোদিন আমারই পেশার একটা মানুষ, কোনোদিন একজন রাজমিস্ত্রি, কোনোদিন আর একজন, ফলে ওই জীবনটার ওটারও একটা মানে একটা ভূমিকা থাকে, অনেক মানুষ মেশা হয়, তো ফলে সেগুলোও তো আসলে যোগ হয়েছে, মানে ইনফিলট্রেট করেছে, তুমি অত বোঝো না, সেগুলো নিশ্চয়ই ছুঁয়ে ছুঁয়ে ঢুকেছে, সেটা আমরা জানতেও পারি না, জানতে পারি না, মানে ওই গানের যে গুরুমুখী বিদ্যার মতো কান দিয়ে শুনে শুনে ওইভাবে তুমি থেকে যাবে, আসলে খানিকটা করে লেয়ার জমতে থাকবে, সেভাবে একটা মানুষ তো তৈরি হয়। তো এই শিকড়ের কথা বললে, তোমার সঙ্গে তোমার বাবার সম্পর্কটা কেমন ছিল, বা এই ছবিটা করতে গিয়ে কোথাও কি এই জিনিসগুলো কোথাও মানে একই রকম ভাবে ফিরে বাবার সাথে আমি যেটা তাতে মানে অনেকের মতনই, তাতে বাবার ভূমিকা প্রচুর। এই যে আমি বলছি যে ফাইনালি আমরা আমাদের মানে শৈশব এবং কৈশোর থেকে তারই একটা প্রজেকশন, ফাইনালি আমি যখন বড় হই, তো এই শৈশব আর কৈশোরে আমার বাবার ভূমিকা প্রচুর, মানে আমার পড়াশোনা বলো বা আমার মানে আর্টের প্রতি, নানাবিধ আর্টের প্রতি উৎসাহ বলো, বা অতি ছোটোবেলায় এই যে একটা মানে অ্যাপ্রিসিয়েশন আর কি, মানে যে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স হয় না, একটা মাস্টার ডিগ্রি, ওই ছোটোবেলায় যে একটা তুমি কোনটাকে অ্যাপ্রিসিয়েট করবে বা কেন করবে, এইটা একটা অ্যাপ্রিসিয়েট যোগ্য কাজ, এইটার যে দেখিয়ে দেওয়া, এটা বাবার জন্যই হয়েছে। তো এবং আজকে আমি যখন নিজে বাবা, তখন আমি বুঝতে পারি যে আমাকে যেভাবে বড় করা হচ্ছিল বা যেভাবে আমাকে সব কথা বলতে দেওয়া হচ্ছিল, আমার যা যা মত, এবং তারপরেও সেই মতটা ঠিক না মনে হলে বলছিল যে এটাও আরেকটা অপশন, এইভাবেও একটা ভাবা যায়, মানে আউটরাইট না করে দেওয়া। হ্যাঁ, এই পদ্ধতি, এই কারণে আমার জীবন একরকম হয়েছে, আর আমি ওই পদ্ধতিটা খানিকটা নকলও করি, মানে আমি যখন বাবা তখন আমি আমার বাবাকেও খানিকটা নকল করি, যে তো ফলে বাবার ভূমিকা প্রচুর।
তো তোমার সঙ্গে তোমার এই যেটা বলছে তোমার সঙ্গে তোমার সন্তানের সম্পর্কটা কিরকম, মানে বা এই যে বাবা আমি কদিন আগে ওর একটা খাতায় একটা নোট দেখলাম, সেখানে ওর বিভিন্ন কে ওর প্রিয় বন্ধু, কে ওর কি তার কি কোনটা ওর প্রিয় বই, হ্যাঁ ওর প্রিয় দেখা মানুষ কি, সেখানে দেখলাম ও প্রিয় বন্ধু লিখে রেখেছে বাবা। তো আপাতত ওর দিক থেকে তার মানে আমি ওর প্রিয় বন্ধু। তো এটা তো দারুণ একটা পাওয়া আর কি। একেবারে। আর এখানে তো সঞ্জয় মিশ্রা উনি ওনার বাবার চরিত্রে, তো আমরা যেটাকে বলি যে মানে এখন এইসব খুব কথা উঠে এসেছে যে চরিত্রাভিনেতা, এই শব্দটা মানে লাস্ট 5-10 বছরে খুব বেশি উঠে এসছে। তো অভিনয় তো ওনার টাইমিং বলে সব বলে সে নিয়ে কথা বলার নেই। তো তোমার মানে কি টেকঅ্যাওয়ে ছিল ওনার সঙ্গে কাজ করতে গিয়ে, যে বা কি ঝালিয়ে নিলে তুমি, তোমারও কিছু জিনিস কি ঝালিয়ে নিতে পারলে? যে আসলে সঞ্জয় মিশ্রার অভিনয় যখন দেখেছি, ধরো অন্য ছবি করার আগে যখন দেখেছি, তো খুবই মানে তৃপ্তি পেতাম ওনার অভিনয় দেখে। এবং যেভাবে আমরা একটা অভিনয়কে অ্যাপ্রোচ করি, অনেক অভিনেতা অনেকভাবে করেন, তো উনি যেভাবে একটা অভিনয়কে অ্যাপ্রোচ করেন, আমরা সেই পদ্ধতিরই আসলে অভিনেতা, আমরা এইভাবেই অভিনয়কে আসলে অ্যাপ্রোচ করি। এবারে প্রত্যেক অভিনেতার তার নিজস্ব তাস থাকে, তীর থাকে, যেই দিয়ে সে সেগুলো করে, কিন্তু যেভাবে অ্যাপ্রোচ করি চরিত্রকে, আমাদের দুজনের সেটাতে একটা মিল আছে। তো সেইটা যখন আমরা অভিনয় করেছি তখন সেই নিয়ে আমরা খানিক কথা বলেছি। এবং উনি একজন মানে কি বলবো, মানে দেশ খ্যাত অ্যাক্টর আর কি, গোটা ভারতবর্ষ আসলে সঞ্জয় মিশ্রাকে চেনেন। তো ফলে একটা ভাবনা ছিল যে মানে কিভাবে উনি রিয়্যাক্ট করবেন, হ্যাঁ মানে কতটা কি থাকবেন। তো আমি তো আরও অন্যান্য অভিজ্ঞতা থেকে দেখেছি যে এগুলো সাধারণত খুব মানে প্রচণ্ড বড় স্টার না হয়ে গেলে, মানে এগুলো সাধারণত নর্মালি থাকে। আসলে অ্যাক্টাররা তার কো অ্যাক্টার আসলে তার একজন মানে সহ অভিনেতা, ফলে তার সাথে একটা সম্পর্ক তৈরি না হলে অভিনয়ের সময় একটু এক্সট্রা সুবিধাও পাওয়া যায়। তো সেগুলো আবার না পেলে যদি প্রফেশনাল অ্যাক্টর শুধু ডায়লগ বলবো চলে যাব, সেটা তো আমরা অভ্যস্ত, কিন্তু তার উল্টোটা হলে আরও কিছু বেটার হয়। তো সেটা আমার সাথে সঞ্জয়জির মানে চমৎকার একটা টেবিল টেনিস বা হ্যাঁ মানে চমৎকার একটা সম্পর্ক গড়ে উঠেছিল, যার ফলে আমরা এমনিও নিজেদের জীবনের গল্প করেছি। উনি যে কাজ করেন, কোন ধরনের কাজকে উনি কি মনে করেন, হ্যাঁ সেসব ব্যাপারে উনি খুব মানে ওনার মত খুব মানে ক্লিয়ারলি আমাকে বলেছেন, বুঝিয়েছেন। হ্যাঁ তো সেগুলো আসলে অভিনেতা হিসেবে আমারও হয়তো, আমি হয়তো ওনার মতন ওই কাজগুলো করিনি, কিন্তু আমি যদি আমাকে যখন ভাবতে বলা হয় তখন আমার মনে হয় কাজটা কেন করা উচিত। হয়তো যে ধরনের ছবিতে আমাকে লোকে থেকে অভ্যস্ত নয়, সেরকম একটা ছবি এলে আমি কেন করব, সেই ব্যাপারে ওনার যে মত আর আমার যে মত, দেখছি এই মতগুলো আসলে কাছাকাছি। কারণ পেশাদার অভিনেতাকে ফাইনালি তার ওটা প্রফেশন হলো, তো ওটাকে সে কীভাবে ভাবছে সেটা একটা গুরুত্বপূর্ণ। উনিও সব অদ্ভুত অনেক ছবি করেন, আবার আঁখো দেখির মতন ছবিও করেন। তো এই যে ব্যাপারগুলো, ফলে আমাদের এমনি মানে অফ স্ক্রিন একটা দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল। এবং আর অভিনয়ে যখন উনি করছেন, উনি যেভাবে ওটাকে অ্যাপ্রোচ করছেন, আপাদমস্তক বাঙালি বাবা, হয়তো বাবারা সবাই এক, কিন্তু কিছু বাঙালিয়ানারও তারা ব্যাপার থাকে। তো সেগুলোকে উনি যে এটা যেহেতু আমরা যত সহজে বলছি, এটা কিন্তু মানে চট করে সেটাকে ফাইনালি ধরে ফেলাটার কিন্তু একটা কঠিন আছে। মানে আমরা তো ঠিক জানি না, মানে এই যে বাঙালিয়ানা বলছি, নিশ্চয়ই এরকম এক ধরনের মানে গুজরাটিয়ানা আছে, নিশ্চয়ই এরকম এক ধরনের তামিলিয়ানা আছে, সেগুলোকে চট করে কিন্তু আমি ধরতে পারবো না। সেটাকেও উনি যে ধরেছেন, সেটার সঙ্গে আমাদের অভিনেতাদেরকে দেখার জীবনে তো একটা ভূমিকা থাকে। তো উনি বাঙালিদের সঙ্গে পরিচিতও, কিন্তু উনি তার কম বয়সে কলকাতাতে থেকেছেন বাবার চাকরির সূত্রে, ফলে একভাবে উনি দেখেওছেন, বন্ধুবান্ধব আছে ওনার, খুবই ঘনিষ্ঠ বাঙালি বন্ধু আছে। তার সাথেও আমার পরবর্তীকালে পরিচয় হয়েছে, বোম্বেতে আমরা একটা কাজ শুটিং করতে গিয়েছিলাম, তিনি আমাদের ছবিতে অভিনয়ও করেছেন, ফলে উনিও জানেন কিন্তু একভাবে। তো সেটাও দেখছিলাম, কারণ একটা ভাষা সম্পর্কে পুরো মানে পাকারটা না থেকে সেই ভাষায় অভিনয় করাটা কিন্তু একটা খুব সাংঘাতিক স্ট্রাগল। হ্যাঁ তো সেইটাকে উনি কি করে ওভারকাম করছেন সেটাও দেখছিলাম। তো এটা খুব এমন কোনো যেটা তোমার শুনে ওনার সঙ্গে কথা বলে যে মনে হচ্ছে মানে শকিংও হতে পারে, বা মানে ভাবোনি এভাবে, এরকম কোনো কথা যেটা তোমাকে খুব ভাবিয়েছে, ওনার কোনো কথা বা ওনার কোনো উপলব্ধি বা ওনার কোনো অভিজ্ঞতা? দেখো উনি খুব মানে প্রথমত খুবই মানে
সহজ করে দেখার একটা ব্যাপার থাকে, একটা অভিনেতাকে খানিকটা সহজ করে খানিকটা জটিল করে, দুটো একসঙ্গে যদি সে দেখতে পায় তাহলে তার বড় সুবিধা হয়। হ্যাঁ, তো ওনার মধ্যে সেই যাপনটা আছে, উনি ব্যাপারটাকে সহজ করে এবং জটিল করে দুভাবেই দেখতে পারেন। আর দীর্ঘ অভিজ্ঞতা, মানে উনি একজন এনএসডিয়ান, ঠিক আছে, ওনার সঙ্গে গল্প করতে করতে এমন কিছু গল্প শুনলাম যেগুলো মানে ইরফান খানের সঙ্গে উনি মানে মানে ওনার এনএসডি টাইমকার কিছু গল্প শুনলাম। আমাদের ছোটবেলায় চন্দ্রকান্তা বলে একটা সিরিয়াল হতো, তো তাতে ইরফান খান অভিনয় করতো এবং উনিও অভিনয় করতেন। তো সেই সময়কার মধ্যে তখন ঘোড়া ট্রেনিং নিতে হয়েছিল, ওরা বাড়ি থেকে স্টুডিও ঘোড়া চালিয়ে যেত। তো এরকম নানাবিধ গল্প ওনার সঙ্গে আমার হয়েছে। তারপরে মানে একটা পাকিস্তানি একটা সিরিজ যেটা উনিও দেখেন আমিও দেখেছি, সেইখানে দুজন অ্যাক্টরকে নিয়ে আমাদের খানিকক্ষণ আলোচনা হয়েছে। তো মানে দুজনেরই দেখেছি যে ওই অ্যাক্টরকে খুব পছন্দ। তো এরকম নানাবিধ বিষয় নিয়ে হয়েছে। আর চরিত্রটা যখন হয় তখন কিন্তু আমরা কি বলবো, মানে চরিত্রটাকে কি এক্স্যাক্টলি কিভাবে অ্যাপ্রোচ করছি সেটা আমরা তো কোঅ্যাক্টরের সাথে আলোচনা করি না, আমরা ফাইনালি দেখতে পাই যে ওটা কি হচ্ছে। তো সেইটা মানে সেটা দারুণ হয়ে উঠেছিল এবং অভিনয় করতে করতে কখনো মানে স্ক্রিপ্টেই থাকে কিন্তু কখনো কখনো তার বাইরেও কিছু কিছু ঘটে যায়, তো সেগুলো খুব অনায়াসে ঘটছিল। সেগুলো সেটাই তো তো তখন সৌন্দর্য বাড়ায়। হ্যাঁ, আর ওই এনার্জিটা তৈরি না হলে ওগুলো অনায়াসে হয় না, তো ওই এনার্জিটা তৈরি হয়ে গেছিল। ঠিক ঠিক। আচ্ছা, এখানে একটা কথা বলছিলে তোমার ওই বাবার কথা বলতে গিয়ে যে বিরুদ্ধ মত, মানে সেটাকেও একদম আউটরাইট না করে বলার তো এইটা মানে এখনকার সমাজে তো এটাই তো মুশকিল, বিরুদ্ধ মত পোষণ করলে তো হাড়ে করে লোকজন তেড়ে আসে। মানে হ্যাঁ, সেটা সব জায়গায় নয়, তার জন্য মানে সোশ্যাল মিডিয়ার পর্দা থাকতে হয়। সোশ্যাল মিডিয়ার পর্দা পেলে সব লোকে হাড়ে করে, সামনে যদি সত্যি সত্যি মানুষ মনের কথা বলতে পারতো তোমার এই কথাটা আমার পছন্দ হলো না, তাহলে ব্যাপারটা খুব ভালোই হতো, স্বাস্থ্যকর হতো। সামনে কেউ কিছু বলতে পারে না, সামনে বেশ পিট চাপড়েই চলে যায়, তারপর একটা আড়াল পেলে তারপরে সে তখন মেঘনাথ হয়ে ওঠে। তো সামনে পেলে বরং ব্যাপারটা বলতাম যে এটা একটা শিরদাঁড়ার জোরের ব্যাপার, দূর থেকে বলছে যখন তখন বেলুনের শিরদাঁড়া, ওই নিয়ে কথা বলে লাভ নেই। তুমি যখন চললে সোশ্যাল মিডিয়া, তোমার এই মানে এই ফেসবুক খুললেই মোটামুটি ট্রোলারদের তো তুমি নর্দমা মানে চলতেই থাকে, মানে এটা একটা অদ্ভুত একটা বেশ মানে তীক্ষ্ণ কি বলবো, মানে বুদ্ধিদীপ্ত একটা লড়াই চলে আর কি সারাক্ষণই। তুমি করো পোস্ট, এমন করো হয়তো অর্ধেক লোক বুঝতেই পারলো না, আবার কিছু লোক বোঝার চেষ্টা করছে, এটা একটা মজার, মানে আমরা যারা বসে থাকি তারাও বেশ মজাই নিই আর কি। তো তুমি কিভাবে দেখো মানে ট্রোলারদের প্রতি তোমার একদম মানে ওই যে বললাম একদম চাবুক মেরে কথা বলো ট্রোলারদের সঙ্গে, তুমি দেখেছি আমি, তাদের সঙ্গে তাই করা উচিত। ট্রোলার যারা তাদের সঙ্গে তাই করে, তারা বেসিক্যালি জঞ্জাল, যারা ট্রোলার তারা একদম জঞ্জাল, তাদের সঙ্গে সেটাই করা উচিত। আবার এই কুস্তি দেখা একটা ছায়ার সঙ্গেও, মানে তারা ছায়া, তারা গোটা মানুষ নয়, ফলে ওটা আমার কাছে একটা টাইম পাস। একদমই স্ট্যাম্প জমাতাম ছোটোবেলায়, এখন আর স্ট্যাম্প জমানো হয় না, একটু ট্রোলার মৃগয়া করি, এটাই। দারুণ। আচ্ছা, এটা যেটা বলবো যে এই স্টার সুলভ কথাবার্তা বলছিলে যে খুব স্টার না হয়ে গেলে জিনিসগুলো খুব সহজই থাকে, কিন্তু এই মানে টলিউডের ক্ষেত্রে আমরা অনেক সময়ই দেখি থেকে যে মানে জানি না কতটা কি স্টার তারা হয়েছেন বা হয়নি, কিন্তু তারপরেও সহজ সরল থাকে না। তো তুমি নিজে এগুলো ফেস করেছো কখনো কো স্টারের সঙ্গে, যে মানে একটা স্টার সুলভ ব্যাপার কিন্তু সেই অর্থে স্টার নয় আর কি, মানে আমার সাথে সেরকম ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি সেরকম কখনো অনুভব করিনি যে মানে যার সাথে কথা বলতে বা কাজ করতে গিয়ে আমার মানে কোনো অসুবিধা, মানে হ্যাঁ সোকল যেটা বলে ট্যান্ট্রাম দেখানো বা কোনো অসুবিধা হচ্ছে, সে তার মতন আমার সঙ্গে তার সরাসরি এরকম কারোর সঙ্গে আমার নেই যে এর সঙ্গে কাজ করতে আমার অসুবিধা হয়েছে, সেটা নেই। এটা নিয়ে তোমার সঙ্গে আমার আগে একবার কথা হলো যে স্টার আর অভিনেতার এই যে কি দরকার বা পার্থক্য কি, তোমার কি মনে হয় মানে রিসেন্ট যে রাজনৈতিক যে এটা আর কি যদি বলি তামিলনাড়ু যদি কথা বলি, তাতে কি বোঝা যায় যে হ্যাঁ স্টারের ভ্যালু আছে? দেখো, আমার তো মনে হয় তামিলনাড়ুতে তো এটা তো এইটা অনেক দিনের, মানে করুণানিধি, জয়ললিতা, ফলে এই সিনেমার থেকে রাজনীতিতে
আসার ব্যাপারটা ওখানে অনেক দিনে সবসময় একটা এই যে যেটা এখন ঘটেছে, একটা সবে একটা রাজনৈতিক দল করেছে, বিপুল ম্যান্ডেটে জয়ী হয়েছে, এই ঘটনাটা আমি হয়তো চোখে দেখিনি। আমি তো করুণানিধির উত্থান দেখিনি, আমি ব্যাপারটা জানি, কিন্তু জয়ললিতার ব্যাপারটা উত্থান দেখিনি, ব্যাপারটা জানি, এটা চোখে দেখলাম। তো এটার সঙ্গে একটা সোসাইটির একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকে, সোসাইটি কীভাবে দেখছে না দেখছে। এবং ওটা ওই মানে ওখানে সিনেমাকে সেলিব্রেটও করা হয় অন্যভাবে, সিনেমার গুরুত্বও সোসাইটিতে আলাদা, ফলে ব্যাপারটা কিন্তু আমরা এখানে বসে পুরোটা বুঝতে পারবো বলে আমার মনে হয়। কিন্তু আবার এটাও ঠিক, সবাই যেটা বলছেন, থালাপতি বিজয় যখন এটা অ্যানাউন্সমেন্ট করছেন উনি কিন্তু একদম পিকে থেকে, কেরিয়ার থেকে সরে যাচ্ছে এবং সেইটা নিয়ে বিভিন্ন জায়গায় লেখালেখিও হয়েছে যে আমরা এখানে কেন সেটা পাই না। হ্যাঁ, সেটা খুব ভালো। মানে আসলে দেখো, রাজনীতি বিভিন্ন জায়গা থেকে, এই কথাটা আমরা সবাই বলি যে বিভিন্ন সেক্টর থেকে মানুষকে রাজনীতিতে আসতে হবে, কিন্তু এইটা আমরা বলতে ভুলে যাই, রাজনীতি এসে গেলে কিন্তু শুধু রাজনীতিই করতে হবে, এই কথাটা আমরা বলতে ভুলে যাই। কেননা এটা একটা সর্বক্ষণের কাজ, এবং বিশেষত কেউ যদি জনপ্রতিনিধি হয় তাহলে তার দায়িত্ব ওই কাজটা করা। ফলে জনগণকেও এটা নিয়ে ভাবতে হবে যে তার সঙ্গে নেই, যে তার ভোটটাকে নেওয়ার পরেও এটা তার একটা সাইড জব আর কি, তাকে ভোট দেবো না সেটা জনগণকে ঠিক করতে হবে। জিতে যাওয়ার পর তো আর আমাদের কিছু বলার থাকে না, জনগণের ভোটেই সে জিতে এসেছে, তাকে আর কি বলবো। কিন্তু এইটা আমার প্রথম দিন থেকেই আমি এই ব্যাপারে মানে আমার কোনো দ্বিমত নেই আমার ভাবতে, যে রাজনীতি করবে সে যেন শুধু রাজনীতি করে, সে তা না হলে সে তঞ্চকতা করছে। তো তুমি তোমার কোনো কোস্টারে কখনো আলোচনা করেছো বা বলেছো যে রাজনীতিটাই তো করতে পারো না, সেটা তুমি আর সে মত ইন্টারভিউতে বলেছি। আচ্ছা, না আমার পাশাপাশি চাকা দাগে আর বলনি না, তাকে আমি কাউকেই আমি কখনো কোনো ব্যক্তিগত বিষয় সে কি করবে না করবে কোনো বিষয় কোনোদিন কাউকে বলি না, রাজনীতি নিয়ে বা কেন বলবো। কিন্তু ইন্টারভিউতে ইন জেনারেল আমি কি ভাবি সেটা বহুবার বলেছি। ঠিক, হ্যাঁ, সেটা তুমি বলেছো। আরেকটা যেটা যে খুব এখন আলোচনা হচ্ছে যে রাজনীতি রং লাগবে না, টলিউডে টালিগঞ্জ পাল্টে যাবে। তো ইনফ্যাক্ট আমার মনে পড়ে না, আমার প্রায় 20 বছরের আমার অভিজ্ঞতা, তো খুব খুব অল্প সময়ে আর কি আমি মানে আগের সরকারের তার আগে আর কি খুব অল্প সময়ে আমি টালিগঞ্জকে পেয়েছি। তো সেই জায়গা থেকে আমার মনে পড়ে না কবে থেকে এই রাজনীতির রং লেগেছে। তুমি কীভাবে মনে করো, মানে এই টালিগঞ্জ বা মানে টলিউড যদি সকল বলি, টলিউড ও রাজনীতি এটা কিভাবে চলে বা কিভাবে চলা উচিত? একদমই রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক থাকা উচিত নয়, আসলে কোনো ইন্ডাস্ট্রি নয়, আমাদেরটা তো নয়ই। এবং অবশ্যই একটা ইন্ডাস্ট্রি যখন চলছে তাকে বিভিন্ন কারণে সরকারের মানে থেকে সরকারকে কিছু বলার থাকতে পারে, সরকারের থেকে কিছু সুবিধা নেওয়ার থাকতে পারে, কিন্তু রাজনীতির সঙ্গে যোগ থাকার কোনো কারণ নেই, সেটা যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই। আর রাজনীতি, সমস্ত কিছুর রাজনীতিকরণটার তো আমাদের একটা ভবিতব্য হয়ে গেছে, এটা আমরা কেউ পছন্দ করি না। যখন যে সরকার যায় তাদের গায়ে লেগে যায় যারা সমস্ত কিছু রাজনীতিকরণ করে দিয়েছিল, এরা একটা খুবই মানুষের অসুবিধার মধ্যে মানুষ পড়েছিল। তো এই গত 15 বছরেও আমরা সেই জিনিসটা দেখেছি, সমস্ত কিছুর রাজনীতিকরণ। এটা ফাইনালি মানুষ খুব একটা ভালোভাবে নেয় না, কিন্তু রাজনীতিবিদরা কি সব মানুষকে খুব একটা পাত্তা দেয়, কি ভালোভাবে নিচ্ছে না নিচ্ছে ফাইনালি কি পুরোটা ভাবে, সেটাও বুঝতে পারি না। তবে রাজনীতির সঙ্গে আর এই যে আপাতত রূপাদি এবং রুদ্রর কথা বলবো, ওরা খুব ভালো করে যায়, যেখানে আসলে এটাকে চালাতে মানে জনপ্রতিনিধি বা এমএলএদের আসলে প্রয়োজন নেই, যদি প্রয়োজন পড়ে সেটা একটু চিন্তার, সেটা আমার ধারণা দুজনেই দারুণ করে জানেন, এবং খানিকটা হয়তো কালকে আগের দিন বলেওছেন হয়তো এই ব্যাপারটা। দল সরকার তো নতুন সরকারের কাছে কিছু প্রত্যাশা আছে তোমার? নিশ্চয়ই প্রত্যাশা আছে, মানে প্রথম প্রত্যাশা হচ্ছে একটা গুড গভর্নেন্স, আপাতমস্তক গুড গভর্নেন্স বলতে আমরা যেটা বুঝি সেইটা। আর একটা প্রত্যাশা হচ্ছে এই ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার, মানে ট্যাক্সের টাকায় মানে যেন দুর্গাপুজো না হয়, ট্যাক্সের টাকায় যেন মন্দির না হয়, এমনকি ট্যাক্সের টাকায় অভিনেতাদের অর্থমূল্য পুরস্কারও যেন না দেওয়া হয়। ট্যাক্সের টাকার একটু বেটার ইউটিলাইজেশন দরকার, যেটা এই 15 বছরে তো আমরা দেখেছি অনেক অপচয় হয়েছে, কিন্তু ট্যাক্সের টাকার বেটার ইউটিলাইজেশন আশা করি। রাইট, এইটা ভীষণভাবে একদমই আশা করি তুমি চাইছো। আর মানে আমাদের অভিনেতাদেরও সরকার পুরস্কার দিত, সেটা দেবে কি দেবে না সরকারের সিদ্ধান্ত, তার সাথে অর্থমূল্য দিত, সেটা নিয়ে আমার তীব্র আপত্তি আছে। জনগণের করের টাকায়
প্রাইজ নেওয়া দরকার নেই আমাদের, ওটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ কাজ হোক, এটা আমি মনে করি। ঠিক, এই জায়গা থেকে যেটা প্রশ্ন করবো যে তোমার মানে তুমি যে কোনো বিষয় নিয়ে, যে সরকারি হোক, মানে যে রঙই হোক, সবুজ হোক, গেরুয়া হোক, তুমি বিরোধিতা করে গেছো ক্রমাগত, এবং তার জন্য তোমাকে ক্রমাগত আক্রমণের মুখে পড়তে হচ্ছে, এবং এখনো পড়বে, মানে কারণ আমি যাই না, হ্যাঁ সোশ্যাল মিডিয়া, মানে আমি আসলে আমার মনে হয় তুমি নিজেও হয়তো ভাবোনি, হয়তো ভেবেছিল যে লোকজন, যে তুমি ভাবছো যে, আমার মনে হয় অনেকেই যারা কেউই হয়তো ভাবেননি যে যতই বাম মনস্ক হোক যে বাম ক্ষমতায় ফিরবে, এই ভাবনা চিন্তা কেউ এখনো অবধি করেনি, কিন্তু তাও তুমি বিরোধিতা তুমি করে গেছো, তোমার তো একটা নিজস্ব ভাবনা চিন্তা আছে। আমি এই ব্যাপারটাকে খুব একটা বিরোধিতা বলে দেখি না, আমি এটাকে দেখি আসলে অবজারভেশন। আমি একজন নাগরিক, আমি কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো বিন্দু মাত্র দায়বদ্ধতা নেই, আমি একজন নাগরিক, এইভাবেই আমি নিজেকে দেখি। এইবার আমার একটা অবজারভেশন আছে, সমাজে আছি, আমার একটা অবজারভেশন আছে, এবার সেইটা নিয়ে আমি বলি। আমি মানে যেটা ফাইনালি বলছি সেটা একটা কোনো বিরাট প্রতিবাদ নয়, কিন্তু এবারে তাতেও লোকে একসময় বলতো দাদা খুব সাবধান, কিন্তু মানে আমি কিছুই বলিনি, তাতেও সাবধান থাকতে হবে, মানে মানে আমি মানে একটা তো এইটা আমার ধারণা, এটা আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, মানে আমরা একটু ভয়ই থাকতে ভালোবাসি, বা কোনো একটা ভাবে কোথা থেকে একটা ইঙ্গিত পাই যে একটু ভয় ভয় থাকলেই ভালো হয়তো, তো সেই ইঙ্গিতটা পাই। তো সেইখান থেকেই আমি কোনোদিন বলতে পারবো যে হয়তো আমি খুব বিরাট প্রতিবাদ কখনো করিনি, তার জন্য আমার মাথার পিছনে কোনো ভয় কাজ করছে কি করছে না আমি জানি না, আমি একটা অবজারভেশন হিসেবে সোশ্যাল মিডিয়াতে বলেছি, এবং আমি এখনও মানে আমি ওটাকে একটা মানে পারফর্ম করার জায়গা বলেই মনে করি। আমি যখন ওটা লিখি, ওটাই আমি যদি দাঁড়িয়ে উঠে বলতাম, ওটা হয়তো একটা স্ট্যান্ড আপ কমেডির স্কিট হতো একটা, যেটা যেটা হয়তো বলছি, তো সেইটা কী করে, আর সেটা তো কোনো ক্ষমতার আসনকে টলিয়ে দিতে পারে না, সেটা একটা অবজারভেশন। আমার মতন আরও 100টা লোক অবজার্ভ করছে, আরও 100 রকমভাবে বলছে, আমি আরেকটা লোক, তাই আমি আমার মতন আমার ভাষায় বললাম। প্রতিবাদ খুব একটা যে করেছি বলে আমার মনে হয় না। ঠিক। আর আরেকটা প্রশ্ন যেটা করবো সেটা হচ্ছে, মানে তোমার স্ত্রী চিরসখায় কাজ করতেন, তো হঠাৎ করে সেটা অবভিয়াসলি যে ঘটনাটা খুবই সাংঘাতিক, রাহুলের যে এইভাবে চলে যাওয়াটা, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো একই সঙ্গে রাহুলের চলে যাওয়া, এটাও একটা মানে খুবই বেদনাদায়ক, এবং খুব যেটা বলবো যে একেবারে দায়িত্বজ্ঞানহীন একটা ঘটনা ঘটে যাওয়া। একদম সেই জায়গায় দাঁড়িয়ে আবার একই সঙ্গে, মানে আমি যদি খুব বাংলা যেটা বললে পেশাদার অভিনেতা, একটা কাজ বন্ধ হয়ে যাও, সেটাও তো একটা এফেক্ট আছে। তো তুমি কিভাবে পুরো বিষয়টাকে দেখেছো? বা দেখো, আমি প্রথমত সব কাজই বন্ধ হয়, কোনো কাজ আজীবন চলে না, আর ডেলি সোপ যখন বন্ধ হয় তখন একটা অভিনেতা কিন্তু ওই মেরে কেটে 5-7 দিন আগে জানতে পারে যেটা বন্ধ হয়ে যাবে, এমনি। তো এটা এত কিছু বিরাট সাংঘাতিক একটা বিষয় নয় যে কাজটা বন্ধ হয়ে গেল, বন্ধ হতো, আমরা কেউ জানি না, হয়তো 1 মাস পরই বন্ধ হতো কিনা, বা আরও কদিন চলতো কিনা, কিন্তু কাজ বন্ধ হবে, এবং যেদিন হবে সেদিন কিন্তু 5-6 দিন আগেই অভিনেতা জানতে পারবে, তার আগে অভিনেতাকে খুব একটা জানানো হবে না, বা হয়তো প্রডিউসাররাও হয়তো তার 15 দিন আগে জানতে পারছে, আমি জানি না পুরো ব্যাপারটা, কিন্তু বন্ধ যখন হয় তখন ওই 5-7 দিন আগেই জানা যায়, তার আগে যে খুব জানা যায় তা নয়, মোটামুটি সেরকমই। তো আর এটাতে একটা স্পেশাল একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে আমাদের আর্টিস্ট ফোরাম মনে করছিল যে ওদের সাথে কাজ করতে আমরা সেফ ফিল করছি না, সেটা অপরাজিতও মনে করছিল, কারণ যখন তুমি কাজ করতে করতে কারোর একটা অত বড় বিপদ হয়ে যাবে, এবং কাজ চলাকালীন, এবং সেই বিপদটা এটা অ্যাক্সিডেন্টই, কিন্তু সেটাকে তুমি ওন না করে তুমি ভিকটিম ব্লেমিং করবে, এটা মানে এটা অত্যন্ত খারাপ। এবারে যখন আমরা কাজ করি তখন তো ওটা একটা গোটা একটা টিম হয়, এবং প্রত্যেকেই তার মতন করে কন্ট্রিবিউট করে, এবং প্রডিউসারের সঙ্গেই আমরা কাজটা করি। এবার সেই জিনিসটা ওন করতে না পারে, তাহলে মানে সেটা তাদেরকে ভরসা করা মুশকিল আছে। এটা একদম। আচ্ছা, একটা যেটা প্রশ্ন করবো, একদম শেষের দিকে এসে গেছে, যে প্রদীপ্ত ভট্টাচার্য তোমার খুব প্রিয় একজন পরিচালক, এখন পৃথা চক্রবর্তীর সঙ্গে কাজ করছো, তো আমি কি বলবো, মানে পৃথা চক্রবর্তী তোমার একজন প্রিয় পরিচালক হয়ে উঠছে? পৃথার সাথে এটা আমার আসলে দ্বিতীয় কাজ, কিন্তু দ্বিতীয় কাজ, এবং প্রথম কাজটা এখনো রেডি হয়নি, কমপ্লিট হয়নি, কিন্তু প্রথম কাজটা কমপ্লিট না হওয়া সত্ত্বেও ওই প্রথম কাজটা করার সময় মানে পৃথার সাথে কাজ করে আমার খুব ভালো লাগে। পৃথার লেখা, পৃথার সেন্সিবিলিটি, ফাইনালি মানে ফিল্মের ব্যাপারে পৃথার যে চিন্তা ভাবনা, সবগুলোই আমার 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 খুব পছন্দ হয়েছিল, এবং পৃথার সাথে আমি আরও অনেক কাজ ভবিষ্যতে আসলে করতে চাই।
আমার ভালো লেগেছে পৃথার সাথে কাজ করে। এবং আর আরেকজন পরিচালক তার নিজের দেখা, নিজের অভিজ্ঞতা, সেটাকে যখন ফিল্মে সেটাকে ট্রান্সফার করতে পারে, তার মধ্যে একটা ট্রুথ তৈরি হয় আর কি। তো পৃথার কাজে কিন্তু সেই ব্যাপারটা আমি পাই। তা ও তার নিজের দেখা, নিজের ইয়েকে খুব সুন্দর করে আনতে পারে। তো সেটা একটা পরিচালকের কাছ থেকে পেলে, মানে তখন অভিনেতা হিসেবে আমার নিজের সেরকম একটা পরিবেশে কাজ করতে খুবই ভালো লাগে। রাইট। তো পৃথা খুব পছন্দের সেটা। আরে হারু তো এখনো দাপিয়ে বেড়াচ্ছে, এবং যেটা তুমি একটু আগে বলছিলে যে অন্যরকম কি ভাবা, একটু অবভিয়াসলি এটা একটা নেগেটিভ শেডের একটা চরিত্র করেছে, কিন্তু অসম্ভব লোকে পছন্দ করেছে। ইনফ্যাক্ট সব করা চরিত্রে পছন্দ হয়েছে। আমরা ফিল্ম ফেস্টিভ্যালে দেখেছিলাম, আমি বলেওছিলাম যে এত ভালো লেগেছে। এবং দেখানোর মধ্যে একটা ব্যাপার আছে, আবার জ্ঞান মঞ্চে আবার আছে। তো এইটা তোমার কিরকম লাগছে? মানে নজরের ভেলা কি তোমার জন্য এটা মানে খুব গুরুত্বপূর্ণ? মানে তোমার, আমি আয়তনে ছোট হতে পারে চরিত্র, বা আমি যদি বলি যে হয়তো তোমাকে ঘিরেই পুরো গল্পটা নয়, কিন্তু দেখো প্রথম দিন থেকেই আমি আমার জীবনের শুরুর দিন থেকেই আসলে চরিত্রটার কতটা মাপ সেটা আমি ভাবিনি। মানে আমি শব্দ করার পর আমি আবার এবার সবর করেছি। তো সেখানে ওই পান্থু হালদারের আসলে চরিত্রটা তুমি মাপলে তুমি দেখবে যে মানে যে কটা চরিত্রের ছবি, ওই ছবিটাতে সবচেয়ে ছোটো চরিত্রের বোধহয় ওইটাই। কিন্তু আমি জানি যে চরিত্রটার ইম্প্যাক্ট আজও একই রকমভাবে মানে গুরুত্বপূর্ণ। আর নধরের ভেলাতে আমার চরিত্রটা তো আমার খুবই পছন্দের চরিত্র, বলতে পারো যে প্রায় ওই চরিত্রটা প্রায় কেড়েই, মানে আমি মানে প্রথমে বলেছিলাম এই চরিত্রটা আমি করতে চাই। তো তারপরে আমরা যেভাবে দেখাচ্ছি সবটা মিলিয়ে এটা একটা মানে আমাদের ভালো লাগছে খুব। এবং এইটাই আমরা চেয়েছিলাম যে আসলে ছবিটা এইভাবেই আমরা দেখাবো, যে সেটা আমরা ছবির শুটিংয়ের আগে থেকেই জানতাম যে আমরা ছবিটা এইভাবেই দেখাবো। তো হচ্ছে প্রায় 32টা মতন শো হয়ে গেল। এখন 32টা শো মানে তুমি যদি মানে 35টা শো হওয়া মানে হচ্ছে 5 সপ্তাহ আর কি, 5 7টা 35, 32টা হয়ে গেল। এভাবেই 100 150 200 হয়ে যাবে। তো দেখা যাক। ঠিক আছে, এটাও একটা অন্যরকম ভাবে ফেরা, মানে বাংলা ছবির এটা এইভাবেও যে হয় সেটা একটা পথ দেখানো, এবং এই যে এবং নতুন এই যে ফেরা, এবং আশা করবো যে ঘরে ফিরতে চায়, যে তার সময়কে ছুতে চায়, তারা তোমার এই পলাশের মাধ্যমে, যে পলাশ এবং পান্নালাল অবশ্যই